ওর সাথে ম্যাচ খেললেই ওর উইকেট আমার কনফার্ম ছিল। আমার কাছে শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট আছে, তারপরে ইউনিস খানের উইকেট আছে। আমার আব্বা একটা সবসময় একটা বাধা দিতেন আমাকে যে ক্রিকেট না খেলে পড়ালেখা যেন করি। পরিবারের তরফ থেকে সবারই একটা ক্রিকেটে বা যে কোনো তখনকার টাইমে স্পোর্টসে আসার একটা বাধা ছিল। বাংলাদেশ টিম থেকে বাদ পড়ার পরে যখন আপনি আবার বাংলাদেশ টিমে গেট ব্যাক করতে চান, তার জন্য ডাবল কষ্ট করতে হয়। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট আর আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য প্রমিস শোতে, যেখানে গল্প হবে স্বপ্নের, সংগ্রামের আর সফলতার। খেলাধুলার থেকে মিডিয়া, পরিচিতি মুখদের অজানা জীবনের গল্প নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। আমি প্রমিস, থাকুন দ্য প্রমিস শো এর সাথেই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য প্রমিস শোতে। আজকে আমার সাথে উপস্থিত আছেন ফর্মার বাংলাদেশি ক্রিকেটার এবং এখনো ক্রিকেট খেলে থাকে আপনাদের সবার পরিচিত মুখ মোহাম্মদ ইলিয়াস সানি। আজকে আমি তার সাথে তার জীবনের কিছু গল্প, অজানা গল্প, সেগুলো নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম প্রমিস, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। প্রথম প্রশ্নটা হচ্ছে ইটস ভেরি, কি বলবো, মানে এই প্রশ্নটা আসলে করাটাও কিরকম হবে জানি না, বাট আপনি যখন ক্রিকেট খেলেছেন তখন বাংলাদেশের ক্রিকেট জোয়ারটাও কিরকম ছিল এটা সবাই আমরা জানি। তো বেসিক্যালি ওখান থেকেই আমার প্রশ্নটা, যে আপনি আসলে ক্রিকেটে আসার ইচ্ছাটা কখন থেকে জাগলো? একদম যদি ভেরি ফার্স্ট থেকে বলি তাহলে হচ্ছে যে আমি ওল্ড টাউন থেকে বিলং করি এবং আমার বাসার পাশেই একটা মাঠ আছে। আমি মানে এমন কোনো দিন নেই যে আমি ওই মাঠে যেতাম না। আমাদের ওইখানে আপনার দুইটা সিনিয়র ক্রিকেটার ছিলেন ওই সময়ের, যারা কিনা সকালবেলা এসে ক্রিকেট বলের প্র্যাকটিস করতেও আমরা দেখতাম। আমরা ওই সময় টেপ টেনিস ক্রিকেট খেলতাম, বাট আমরা দেখতাম যে ওনারা ক্রিকেট খেলতো। ওই সময় আমি যদি ভুল না করে থাকি তাহলে ওরা ফার্স্ট ডিভিশন খেলতো। আচ্ছা, যে ফার্স্ট ডিভিশন খেলতো। অ্যাকচুয়ালি ওই সময়ের ওদের যে প্র্যাকটিস, ওদের যে কাপড় চোপড় পরা, সবকিছু মিলিয়ে আপনার মনে করেন যে ওদের যে লাইফস্টাইল, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হতো যে আমিও যদি একটা ক্রিকেটার হতে পারতাম। ওইখান থেকে প্রতিদিনই আপনার ক্রিকেট খেলতাম। খেলতে খেলতে অবভিয়াসলি টেপ টেনিসে ক্রিকেট খেলতাম। তো যখন ওরা ক্রিকেট বলে প্র্যাকটিস করতো নেট টেট সাইডে লাগিয়ে, তখন আমার কাছে মনে হতো যে আমিও ওদের সাথে গিয়ে প্র্যাকটিস করি। একটা সময় গিয়ে আমি ওদের সাথে যুক্ত হলাম। আপনারা খুব ভালো করে জানেন যে আমি লেফট আর্ম স্পিন করি, তো আমি ওইখানে যেতাম, ওইখানে গিয়ে প্র্যাকটিস করতাম, ওদের সাথে লেফট আর্ম স্পিন করতাম। ওরাও হয়তোবা ওই সময়গুলোর মধ্যে ওদের কাছে বলারের অনেক অভাব থাকতো, তো ওরাও আমাকে খুব ভালোভাবে ইউজ করতো এবং আমি ওদের সাথে খুব ভালো মিলেমিশে গেছিলাম এবং ওদের সাথে প্র্যাকটিস করতাম। ওইখান থেকেই বেসিক্যালি স্টার্ট। আচ্ছা, পরিবারের তরফ থেকে সবারই একটা ক্রিকেটে বা যে কোনো তখনকার টাইমে স্পোর্টসে আসার একটা বাধা ছিল। সো এইরকম কি বাধার সম্মুখীন পরিবার থেকে ছিল, নাকি ইট ওয়াজ লাইক, থাকে না যে না তুমি যাও ক্রিকেট খেলো, আমি দেখবো তোমার বাকি জিনিসগুলা, এরকম ছিল? এটা প্রথম প্রথম ছিল না আসলে। আমার বাবা খুব বেশি করে চাইতেন যে আচ্ছা। আমি যেন পড়ালেখাতে খুব মনোযোগী হই। যেটা সব মা বাবা যায়। এটা সব বাবা মার ইচ্ছা, বাট আমার বাবা মার ক্ষেত্রে একটু ভিন্ন ছিল। কারণ আব্বা উনি ব্যাংকার ছিলেন এবং উনি স্ট্রাগলটা দেখেছেন। আসলে আচ্ছা, খুবই বাজেভাবে স্ট্রাগলটা দেখেছেন যে আপনার লাইফে যদি এডুকেশন না থাকে তাহলে কতটা লাইফটা হবে। কতটা খারাপ হতে পারে, টাফ হতে পারে সামনে ইন ফিউচারে। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে ডেফিনেটলি আমার আব্বা একটা সবসময় একটা বাধা দিতেন আমাকে যে ক্রিকেট না খেলে পড়ালেখা যেন করি। বিকজ আমি পড়ালেখাতেও খুব একটা বেশি যে ভালো ছিলাম এটা বলবো না। সো হ্যাঁ, আব্বা বাধা নিষেধ ছিল, বাট ওই বাধা নিষেধ ওই সময়টা কে মানে? আমি তো আব্বা অফিস করতো 9 to 5, আমি আব্বার সাথে সাথে বাসা থেকে বের হয়ে যেতাম এবং বের হয়ে যে সেই আমাদের বাসার সামনে একটা পার্ক ছিল, খেলার মাঠ, ওইখানে সবসময় ম্যাক্সিমাম সময় আমি কাটাতাম। আপনার বাসার থেকে তো আবাহনী মাঠ অনেক দূরে ছিল না। আমি যতটুকু জেনেছি যে আপনি অনেকটা সময় আবাহনী মাঠেও অনেক সময় দিয়েছেন এবং আপনার যিনি কোচ ছিলেন সে আপনাকে অনেক বেশি হেল্প করেছে আপনার ক্যারিয়ারে। তো এই ব্যাপারটা যদি একটু বলতেন। See, I belong to a very poor family, to be Okay. very honest. আচ্ছা। আমি আপনার যখন আমি ক্রিকেট খেলা স্টার্ট করেছি,
তখন আমার আব্বা আমাকে মানে আর্থিকভাবে ওইরকমভাবে সাপোর্ট করতে পারতেন না। আর যেহেতু বাসার সামনে একটা মাঠ হুম, ছিল হুম। এবং ওই সময় আমরা আমাদের একটা সিমেন্টের ট্র্যাক ছিল, ওইখানে আমরা ওই সিমেন্টের ট্র্যাকে প্র্যাকটিস করতাম। তো যেহেতু আর্থিক প্রবলেম ছিল, তারপরে হচ্ছে আমি কাউকে জানতাম না। আমি আপনাকে যেরকমটা বললাম ইন্ট্রোডাকশনে যে আমাদের এই বড় ভাই ২ জন ছিলেন, হুম, উনার কাছ থেকেই সবকিছু পাওয়া। বাট some miracle happens with me হুম, যে একদিন হঠাৎ করে আমি প্র্যাকটিস করছিলাম বড় ভাইদের সাথে। তো বড় ভাইরা যাদের কাছে আবাহনী মাঠে প্র্যাকটিস করতো, হুম, তো ওই যেই কোচ ছিলেন, ওই কোচই সাডেনলি ওইদিন ওনাদেরকে ভিজিট করতে এসেছিলেন যে ওনারা আসলে বলেন ওনারা প্র্যাকটিস করেন কিন্তু ওনারা বাসার সামনে কি প্র্যাকটিসটা আচ্ছা, করেন আচ্ছা, ওই ভিজিট করার জন্য এসেছিলেন ভদ্রলোক। আর যখন উনি এসেছেন তখন বাই দ্যাট টাইম আমি ওনাদের সাথে অনেকদিন ধরে আচ্ছা, প্র্যাকটিস করছি। আচ্ছা। তো ওই ভদ্রলোক এসে আমাকে সাইড থেকে অনেকক্ষণ দেখেছেন। অ্যাজ আ লেফট আর্ম স্পিনার ওনার কাছে ওই সময় মনে হয়েছিল যে আমার মধ্যে প্রতিভা আছে হুম, এবং ওই অন দ্যাট ভেরি ডে আপনার ওই ভদ্রলোকই কিন্তু অ্যাপ্রোচ করেছেন আমার বড় ভাইদের থ্রুতে হুম। যে ওকে আবাহনী মাঠে নিয়ে আসো। তখন তো আবনি মাঠটা ছিল মানে কি বলবো মানে আমি নিজেও আবনি মাঠে প্র্যাকটিস করেছি। তখন আবনি মাঠটা ছিলই তো মনে হয় যে একদম ক্রিকেট শেখার একটা উৎপত্তি স্থল ছিল। এবং ওখানে আবনি ক্লাব ছিল ঠিক আছে, কিন্তু ওখানে কিন্তু তখনকার সময় আমি যতটুকু জানি ফার্স্ট ডিভিশন খেলা হতো এবং দামাল সামাল ক্রিকেট একটা নামে একটা খেলা ছিল তখন হতো এবং এটা তো ওপেন মাঠ ছিল, সবাই আমরা খেলা দেখতে পারতাম। এখানে ছোট ছোট অনেক একাডেমি ছিল, ওখানে প্র্যাকটিস করতো। তো এই জায়গা থেকে কি আপনার কি মনে হয়েছে যে আমরা এই ধরনের একটা ফিল্ড আসলে এখনকার যুগের ছেলেমেয়েরা মিস করে? যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন ওই সময়ের পার্টটা যদি আমি বলি তাহলে আমার কাছে মনে হয় যে এখন আমাদের ঢাকা সিটিতে এই যে ছোট ছোট কোচিং হুম, সেন্টার্স হুম। গুলোর কথা বললেন এগুলার কিন্তু এখন খুব অভাব হয়ে গিয়েছে, স্পেশালি আবারি মাঠটা অফ হয়ে যাওয়ার পরে। আচ্ছা, হ্যাঁ। আবারি মাঠে আমি বিলিভ আই বিলিভ যে আপনার অনেক অনেক বড় বড় হুম, কোচেসরা ছিলেন বাংলাদেশে। এখন এবং যদি অনেক আপনি ক্রিকেটার উঠে এসছে। আপনি যদি ধরেন দীপু রয় হুম, চৌধুরী, হুম। তারপরে আবাহনীর একজন কোচ ছিলেন আনোয়ার স্যার, তারপরে সিসি স্যার একজন কোচ ছিলেন জি, আনোয়ার জি। স্যার, তারপরে আপনার আমার কোচ তো অবভিয়াসলি এখানে ছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট ওয়াহিদুল গনি স্যার এখানে জি। ছিলেন যেখান থেকে অনেক বড় বড় প্লেয়ার প্রডিউস হয়েছে। এবং ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন তাহলে এখনকার সময়ে আবাহনী মাঠটা না থাকার কারণে কিন্তু ক্রিকেটের অনেক বেশি লস হয়েছে আমি এটা বলবো। হুম। এই যে আপনার উঠে আসাটা, আ এখন যদি আমি বলি যে আস্তে, আস্তে তো তখন আপনি ফার্স্ট ডিভিশন খেললেন এবং প্রিমিয়ার ডিভিশনের সুযোগ পেলেন। এই জার্নিটা সম্বন্ধে একটু বলেন যে কিভাবে নিজেকে আসলে ওপেন আপ করতে পারলেন এবং ভালো পারফর্ম করতে পারলেন? আমি যেদিন ১ম দিন প্র্যাকটিসে যাচ্ছিলাম, ওইদিন আমার যে বড় ভাই ২ জন ছিলেন, হুম, একজন বড় ভাই না, একজন ১ বছরের বড় যদিও বা। বাট আমি ওকে ক্রিকেটে আমি ওকে সিনিয়রই মনে করি। আচ্ছা। বাই দ্যাট টাইম ওরা ফার্স্ট ডিভিশন খেলছিল, আমি হুম, আপনাকে হুম, যেমনটা বললাম। তো আ নিজের তো একটা আশা আকাঙ্ক্ষা ছিলই। হুম, হুম। এর সাথে, সাথে আমার আমার যিনি কোচ, উনার নাম হচ্ছে শাহজাহান হোসেন সাজু। জি। ভদ্রলোক আমাকে নিয়ে খুব কষ্ট করেছেন এবং আমার নিজেরও প্রচেষ্টা অনেক বেশি ছিল এবং ওইখান থেকেই আমার বড় হওয়া, উঠা। আমার কাছে মনে আছে যখন আমি ১ম যেই বছরটায় আমি ঢুকলাম, ওই বছরটায় আমি অনেক ভালো করেছিলাম উনার নেটসে আচ্ছা। এবং যার কারণে উনি আমার উপরে ভরসা করেছিলেন এবং উনি চেয়েছিলেন যেন আমি ওই পার্টিকুলার ইয়ারটাতেই আমি 3rd ডিভিশন টুর্নামেন্ট খেলি। তো ওই সময় আমাদের একটা ক্লাব ছিল, নাম হচ্ছে রায়ের বাজার কেসি। জি, আমি আই বিলিভ যে আপনিও জি, এটাকে জানেন। জি, জি। তো রায়ের বাজার কেসির জন্য আমি ফার্স্ট 3rd ডিভিশন খেললাম এবং 3rd ডিভিশন খেলার পরেই যেটা হলো সেটা হচ্ছে যে আমি অনেক ভালো পারফর্ম করলাম ওইখানে। অনেক ভালো পারফর্ম করার পরে নেক্সট ইয়ার আমার যিনি কোচ আছেন ভদ্রলোক, উনি আমাকে আরেকটা 2nd ডিভিশন হুম। টিমের মধ্যে দিলেন। আমি যদি ভুল না করি টিমের নাম ছিল অ্যাজাক্স আচ্ছা, স্পোর্টিং ক্লাব। এজাক্স স্পোর্টিং ক্লাব। ওনারা এলিফ্যান্ট রোডে ওনাদের জি, ক্লাব। জি, তো অ্যাজাক্সের জন্য আমি খেললাম। অ্যাজাক্সে যখন খেললাম আমাদের মোহাম্মদপুরের কিছু সিনিয়র হুম, ব্রাদার্সরা ছিল যারা কিনা আপনিও ছিলেন, জি, তুহিন ভাইরা ছিল। জি, জি। ও উনাদের সাথে আমি অ্যাজাক্সে খেললাম। অ্যাজাক্সেও আমি খুব ভালো করলাম। ওই সময় মনে হয় কয়টা? আ ৫ ম্যাচে মনে হয় ২৩ টা না ২২ টা উইকেট পেয়েছিলাম আমি ওই সময়। তারপরে এখান থেকেই আমার শুরু হওয়া এবং আমি সব জায়গায় বলি এবং মানিও যে আমার যিনি কোচ ছিলেন হুম, হুম। উনি
আমাকে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছিলেন। দেখেন আপনার হয় কি ক্রিকেটে ২ টা জিনিস হয়, যেমন কোচরা তো আপনাকে হেল্প করবে, বা এট দ্য সেম টাইম আপনাকে তো ভালো ক্রিকেট জি, খেলতে হবে। ট্যালেন্ট তো থাকতেই হবে। আমার ট্যালেন্ট ওয়াজ দেয়ার, বাট আমার কাছে মনে হয় যে ওই পার্টিকুলার টাইমটায় যেই প্ল্যাটফর্মটা দরকার ছিল একটা নিউ কামারের জন্য, ওই প্ল্যাটফর্মটা এত ইজি হতো না আমার জন্য যদি আমি নিজে নিজে ট্রাই করতাম। যেই ডেফিনেটলি। যেই প্যাথওয়েটা আমাকে ইজি করে দিয়েছিলেন আমার কোচ, এবং ওই সেকেন্ড ডিভিশন খেলাটার পরেই কিন্তু আমি নেক্সট ইয়ারই কিন্তু আমি ফার্স্ট ডিভিশন না খেলে আমি ঢাকা প্রিমিয়ার প্রিমিয়ার লিগ ডিভিশনের খেলেন। সুযোগ জি, পেলাম। জি, এবং আমার প্রিমিয়ার ডিভিশনের টিম ছিল হচ্ছে সূর্য তরুণ জি, ক্লাব। জি। সূর্য তরুণ ক্লাবে আমার ফার্স্ট ম্যাচ ছিল, আমার এখনো মনে আছে, আমার ফার্স্ট ম্যাচ ছিল একটা বড় টিমের সাথে, আচ্ছা, আবনি ক্রিকেট ক্লাবের সাথে আমার বড় ম্যাচ ছিল। ওই ম্যাচেও আল্লাহর রহমতে ওই ফার্স্ট ম্যাচেই আমি খুব ভালো করি, এবং ওই সময় থেকে যে পথ চলা এখন পর্যন্ত, গত বছর পর্যন্ত চলছে। গত বছরের পরে এই বছর তো আমি ক্রিকেট খেলছি না, আচ্ছা। তো এখন পর্যন্ত ওই পথ চলাটা ওইভাবেই এসেছে। আচ্ছা, এখন যদি আমি একটু আসি, এই যে বললেন কোচের একটা বড় হেল্প। এখনকার দিনে আসলে আমরা কি ওই ধরনের কোচ খুঁজে পাই? যেরকম সত্যি কথা বলতে আমার যিনি কোচ ছিলেন এহসান স্যার, আপনারা সবাই চিনেন। এহসান স্যারও কিন্তু খুব ভালো পিক করতে পারতো যে কার ভিতরে কি ট্যালেন্ট আছে। তো এখন আপনি তো এখন আমি যতটুকু জানি যে ডেভেলপমেন্টের সাথে কাজ করছেন, বিভিন্ন কোচেসদের সাথে কাজ করছেন। তো সেই ক্ষেত্রে কি এই ধরনের ট্যালেন্ট ফাইন্ড আউট করাটা কি এখন কোচেসদের কাছে কি আসলে, এখন তো অনেক কিছুই সবকিছু হয়ে গেছে কাগজে কলমে, ভিডিও অ্যানালাইসিস। তখনকার সময় তো এগুলো ছিল না আপনাদের সময়। তো তাদের ক্ষেত্রে আর এখনকার কোচদের ক্ষেত্রে ডিফারেন্সটা কি বুঝেন আপনি? অনেক বড় ডিফারেন্স, বাট আমি যেটা বলবো, দেখেন আপনি ট্যালেন্ট হান্ট করা ইজি, হুম, ট্যালেন্ট হান্ট করা ইজি। আপনি একটা ক্রিকেটারের মধ্যে যেই সব পার্টিকুলার জিনিসগুলোকে আপনি ফলো করার চেষ্টা করেন বা খোঁজার চেষ্টা করেন, ওদিক থেকে ওইটার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলবো যে ট্যালেন্ট হান্ট করাটা ইজি। বাট একটা ছেলেকে, যে ছেলেটা পারফর্ম করছে বা হুম, যে ছেলেটা ট্যালেন্টেড, বা আপনার কাছে মনে হচ্ছে যে ইউ ক্যান ক্যারি হিম ফর দ্য ফিউচার, হুম। তাইলে ওই ছেলেটার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যায় আপনার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ওই ইম্পর্টেন্ট। ছেলেটার জন্য ইম্পর্টেন্ট। সো বেসিক্যালি আমাদের এখনকার যে কোচেসরা আছেন ওনারা ডেফিনেটলি ট্রাই করেন, বাট আমার কাছে মনে হয় যে যতটুকু একটা প্ল্যাটফর্ম পাওয়া উচিত একটা ছেলের, আমার কাছে মনে হয় কোচের না দ্বারা যেটা সোজা কথা। হ্যাঁ, কোচের দ্বারা এখনকার সময়ে এটা একটু মিসিং। মিসিং, না আমি মিসিং বলবো না, আমার কাছে মনে হয় যে এখনকার সময় একটু টাফ হয়ে গিয়েছে। চাপ হয়ে যাচ্ছে। এই যে আপনার বললেন যে সেকেন্ড ডিভিশন থেকে ডাইরেক্ট আপনি প্রিমিয়ার ডিভিশন, এবং এটা পারফরমেন্স আপনি কিন্তু একটা প্রসেসেই ছিলেন, থার্ড ডিভিশন, দেন সেকেন্ড ডিভিশন, দেন প্রিমিয়ার ডিভিশন। এরপর যে আপনি জাতীয় দলে যে আপনি ঢুকলেন, এই যে প্রক্রিয়াটা এবং জাতীয় দলে ঢোকার পর এই যে ফার্স্ট ফিলিংটা, এইটা নিয়ে যদি একটু কিছু বলতেন। জাতীয় দলে ঢোকার আগে তো অনেক বড় একটা সময় ছিল যেখানে আমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলছিলাম, এবং ইন দ্য মিন টাইম আমি আন্ডার 17 ন্যাশনাল টিমে খেলেছি, আন্ডার 15-এ আমি ছিলাম। বাট আন্ডার 15-এ থাকার পরে যেটা হয়েছে, আন্ডার 15-এ আমি মেইন টিমে চান্স পাইনি, আমি স্ট্যান্ড বাই ছিলাম। পরে যখন নেক্সট আমাদের ট্যুর ছিল হচ্ছে, ইট ওয়াজ 2000 অর 2001, ওয়ান। ওই সময় আমাদের একটা শ্রীলঙ্কার ট্যুর ছিল, হুম, যেখানে আমাদের এখনকার সময়ের অনেক রিনাউন্ড ক্রিকেটার্সরা ওই টিমে খেলেছিলেন। এবং ওই শ্রীলঙ্কা ট্যুরটা করার পরে আমি যখন শ্রীলঙ্কা ট্যুর থেকে ব্যাক করি, হুম, তারপরে আই বিলিভ আমাদের একটা আন্ডার 19 ক্যাম্প ছিল, আমি আন্ডার 19 টিমে চান্স পাইনি, বাট আমি এখানে স্ট্যান্ড বাই ছিলাম। ওই আন্ডার 19-এর পর থেকে কিন্তু ইন দ্য মিন টাইম 5টা বছর কেটে গিয়েছে, আমি কোনোখানেই ছিলাম না। আচ্ছা, বাট ওই সময়গুলোতে আমি ঢাকা প্রিমিয়ার লিগ খেলছিলাম এবং আই ওয়াজ পারফর্মিং ওয়েল। পারফর্ম করছিলেন। আনফরচুনেট বলতে পারেন, ফরচুনেট বলতে পারেন, কোনো একটা কারণে আমি হয়তোবা সিলেক্টার্সদের নজরে আসছিলাম না, বাট আই ওয়াজ পারফর্মিং ওয়েল। এবং ইন দ্য মিন টাইম আমি বাংলাদেশ বিমানের জন্য 5 বছরের মতো খেলেছি ক্রিকেট। আচ্ছা, এবং বাংলাদেশ বিমানে যখন আমি খেলেছি তখন কিন্তু থ্রু মানে ওই দ্যাট পার্টিকুলার 5 ইয়ার্স আমি কিন্তু আপনার কন্টিনিউয়াস পারফর্ম করে গিয়েছি, তারপরেও সুযোগ হচ্ছিল হুম, না। আম, তারপরে 5 বছর পরে যখন একটা কল আসলো আমার জন্য বাংলাদেশ এ টিমে খেলার, হুম। তখন আমি বাংলাদেশ এ টিমের হয়ে চান্স পেলাম, এবং মানে আপনি তাহলে প্রসেসেই ছিলেন। আমি প্রসেসেই ছিলাম, হ্যাঁ, বাট মাঝখানে 4টা 5টা ওই বছর একটু গ্যাপ হ্যাঁ, গিয়েছিল। গ্যাপ হয়ে গেছে। তো আপনার ওই সাউথ আফ্রিকা যাওয়ার পরে আমাদের ওই ট্যুরটা ছিল হচ্ছে সাউথ আফ্রিকা এ টিমের সাথে, হুম, ওইখানেও আমি খুব ভালো পারফর্ম করি,
এরপরে তো আপনার বাংলাদেশ জি। প্রিমিয়ার লিগ ছিল, তারপরে ন্যাশনাল টিমের পিরিয়ড ছিল। এর মাঝখানে আমরা কিছু মিস করে গিয়েছি, যেটা হচ্ছে আমি ফার্স্ট ক্লাসও ক্রিকেট খেলতাম। ন্যাশনাল লিগের কথা। ন্যাশনাল ক্রিকেট লিগ খেলতাম আমরা। ন্যাশনাল ক্রিকেট লিগেও আমি খুব ভালো পারফর্ম করতাম। আপনার ঢাকা মেট্রোর হয়ে খেলেছি বেশ কিছু বছর, তারপরে ঢাকা ডিভিশনের হয়ে হুম, খেলেছি, চিটাং ডিভিশনের হয়ে 5 বছর ক্রিকেট খেলেছি হুম, হুম। এই সময়গুলোর মধ্যেই। তো আপনার মানে এই এতগুলো প্রসেস ক্রস করার পরে কিন্তু আপনার এ জাতীয় টিমের দলে, সুযোগটা হ্যাঁ। আসলো, তারপরে বাংলাদেশ টিমের সুযোগটা আসলো। এই যে মানে একটা প্লেয়ারের জন্য তো, যেকোনো একটা প্লেয়ারের জন্য যারা আসলে ক্রিকেটকে দেখে এখনো প্রফেশন হিসাবে নিতে, ওদের জন্য কিন্তু জাতীয় দলে ঢোকাটা বা একটা স্বপ্নের মতো। তো আমি আপনার কাছে যতই আপনি বাংলাদেশ এ টিমের কথা বলেন, 19 বলেন, আই আন্ডারস্ট্যান্ড যে আপনি ওই প্রসেসের মধ্যে ছিলেন, আপনি ওই জিনিসটা হয়তো বা অ্যাডাপ্ট করতে পেরেছেন, বাট স্টিল ফার্স্ট ডে অ্যাট দ্য ন্যাশনাল টিম ড্রেসিং রুম আপনি জানেন যে আপনি আজকে ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবেন, এবং একটা তখনকার সময় ওয়েস্ট ইন্ডিজ ওয়াজ আ ভেরি বিগ টিম এবং বড় বড় প্লেয়াররা খেলছে। সো হাউ ওয়াজ দ্যাট ফিলিং ইন ফ্যাক্ট? টু বি অনেস্ট, আপনার একটা ক্রিকেটারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডে থাকে যখন সে বাংলাদেশ টিমের জন্য খেলার হুম। সুযোগ পায়, বা যখন বাংলাদেশ টিমের জন্য চান্স পায়। হুম। আমার এই সুযোগটা এসেছিল এই টিম থেকে খেলে আসার পরে, এবং আমি এখনো মনে আছে আমাকে মুশফিকুর রহিম তখন আমার সময়ের ক্যাপ্টেন ছিলেন। হুম। কিছু সময় পার্সিয়ালি মুশফিকুর রহিম ছিলেন, কিছু সময় মাশরাফি বিন মর্তুজা ছিলেন। তো মুশফিকই আমাকে ফার্স্ট আমার আমার সেলফোনে টেক্সট মেসেজ করেছিলেন যে কংগ্রেচুলেশন, আপনি চান্স পেয়েছেন বাংলাদেশ টিমের জন্য, এবং আই হোপ আমাদের সময়টা ভালো কাটবে বাংলাদেশে। তো ওই সময়ের ফিলিংটা একটা ক্রিকেটারই কিন্তু ক্রিকেটার ল্যাঙ্গুয়েজটা বুঝবে যে ওই হ্যাঁ। সময় ফিলিংটা কেমন হয়, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বাট আমার অলওয়েজ একটা টার্গেট ছিল যে আমি কোনো না কোনো ভাবেই হোক আমি বাংলাদেশ ক্রিকেট টিমে খেলবো, বাংলাদেশ টিমে আমি চান্স পাবো। যে 5 বছরের কথাটা মাঝখানে আমি বলছিলাম হুম। যে বাংলাদেশ বিমানের হয়ে খেলেছি, ওই সময়টায় আহ, আমার কাছে মনে হয় যে আহ, ওই পার্টিকুলার 5 বছর আমি খুব ভালো ক্রিকেট খেলেছি, এবং আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে আমি 1 to 5 হুম। লেফট আর্ম স্পিনার্স এর মধ্যে হ্যাঁ, এবং সবসময় প্রচুর পারফর্ম উইকেট করে আপনার গিয়েছি, তখন। এবং আপনার ব্যাটিং এও কন্ট্রিবিউট করতাম। ব্যাটিংও কন্ট্রিবিউশন অ্যারাউন্ড ছিল। 250-300 করে জি, প্রতি সিজনই জি, রান করতাম, জি। যদিও আমার ব্যাটিং অর্ডার খুব লেট হ্যাঁ, অর্ডার লেট ছিল, হতো, বাট তারপরেও আমি আপনি কি পারফর্ম করতাম। ইউ ওয়্যার ভেরি কেপেবল অফ। এখানে ধন্যবাদ দিতে হয় আরেকজন সিনিয়র ক্রিকেটারকে, যিনি হচ্ছেন সানোয়ার হোসেন। আচ্ছা। সাজ্জাদ ভাই ওয়াজ দেয়ার, হুম, হুম। জোরু ভাই ওয়াজ দেয়ার। আমরা তখনকার সবাই সময় বিমান টিমটা কিন্তু এরাই খেলতো, এবং এটা মনে হয় আপনার জন্য খুব হেল্প করেছিল। এদের সাথে আসলে ড্রেসিং রুমটা, মানে ঘরোয়া ক্রিকেটের ড্রেসিং রুমটা শেয়ার আপনার করা। একটা ব্যাপার হয় কি, যখন আপনি একটা টিমে রেগুলার ক্রিকেট খেলবেন, ওই টিমটায় কিন্তু ও বাংলাদেশ বিমান কিন্তু চ্যাম্পিয়ন টিম করতো হুম, সবসময়। হুম, হুম। তো ওই টিমটায় হচ্ছে কি বেশি নাড়াচাড়া করতো না ওনারা। ওনারা হয়তো বা সিজন শেষে 2টা 3টা 4টা প্লেয়ারকে অ্যাড করতো, বাট রেস্ট অফ দ্য প্লেয়ার্স একই থাকতো, রিমেইন সেম থাকতো। হুম, হুম। তো আপনার একটা বন্ডিং হয়ে গিয়েছিল, এবং একটা জেল ক্রিয়েট হয়ে গেছিল, যেটা কিনা একটা টিমের সাথে খেলে হুম। পারফর্ম করার জন্য আপনার খুব উপকারে আসে। ওই সময় আমার কাছে আমি যদি আহ, একজনের কথা বলি পার্টিকুলারলি, আমাকে মোশাররফ রুবেল জি, ভাই ছিলেন জি, আমাদের। জি। উনি আমাকে প্রচন্ড হেল্প করেছেন। একদম আপনি বলতে পারেন উনি আমার গাইড হিসাবে কাজ করেছেন। যদি ধরেন নেটের মধ্যে কোনো একদিন আমি অফ টাইম যাচ্ছে, তো অফ টাইমটা আমার নেটের মধ্যে কেন যাচ্ছে, আমি ভালো কেন করতে পারতেছি না, উনি আমাকে খুব ক্লোজলি দেখতেন, এবং উনি কিন্তু আমাকে বিভিন্নভাবে সাজেশন দিতেন, হুম। নট অনলি ইন প্র্যাকটিস বাট অলসো ইন ম্যাচেস। যেটা হতো, রুবেল ভাই অলওয়েজ ইউজ টু বল ফার্স্ট। আপনার উনি পাওয়ার প্লেতে বল করতেন, হুম, হুম। এবং দেখা যেত কি যে রুবেল ভাই একদিক থেকে ব্যাটসম্যান আটকে রেখেছেন, পরের সময় যখন আমি এসে বোলিং করছি তখন ব্যাটসম্যান আমাকে চার্জ করতে হুম। গিয়ে উইকেট দিচ্ছেন। তো এদিক থেকে আমি মোশাররফ রুবেল ভাইকে অনেক বেশি ধন্যবাদ দিতে চাই, যিনি কিনা আমাকে আমার ক্রিকেট বড় হওয়াতে অনেক বেশি হেল্প করেছেন। আপনার ওয়েস্ট ইন্ডিজের সাথে ফার্স্ট টেস্ট ম্যাচের তো সবাই আমরা কম বেশি জানি যে ফার্স্টে ইনিংসে আপনি 6 উইকেটস নিলেন, দেন আপনার সেকেন্ড ইনিংসে 1 উইকেট, তারপর টোটাল ফিগারটা ছিল আপনার 7 উইকেটসের। এই যে আপনার যাত্রাটা শুরু এবং সবাই আপনাকে চেনা শুরু করলো, আমি যদি আপনাকে একটু প্রশ্ন করতে চাই, এই যে উইকেটগুলো যে আপনি নিয়েছেন, সব থেকে বেশি এনজয় করেছেন কার উইকেটটা? ডেফিনেটলি 5 উইকেটের তো একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন টেস্ট ম্যাচ ডেবিউতে। তো এইখানে আমি বলতে চাই যে আপনার, মানে থাকে না যে টার্গেট থাকে না যে আমি আজকে ভালো করব, বা 5 উইকেটই যে পাবো বা 3 উইকেট পাবো, এরকম তো আসলে কোনো, আমি জানি না আপনার এরকম কোনো প্ল্যান ছিল নাকি, বাট
যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে এই সামনে যারা আসছে বা যারা আমার শো দেখছে তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে আসলে ফার্স্ট ডেতে আসলে ন্যাশনাল টিমে ঢোকার পর টার্গেটটা কি হওয়া উচিত যদি ম্যাচ খেলে? আমি আমি জানি না এটা কিরকম সাউন্ড করবে, বাট আমি যেদিন ন্যাশনাল টিমে চান্স পেলাম তার আগের দিনও আমি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছিলাম আচ্ছা। রাজশাহীতে। রাজশাহীতে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছিলাম, তো হঠাৎ করে আমার নাম আপনার সিলেক্টার্সরা যখন নিউজ পেপারে দিয়েছে বা মিডিয়াতে যখন এসেছে, তখন আমি জানতে পারি যে আমি ন্যাশনাল টিমে কল পেয়েছি, এবং ওইখান থেকেই আমি কিন্তু অর্ধেক ম্যাচ শেষ করেই চলে এসেছি। আচ্ছা। পুরো ম্যাচটাও শেষ করতে পারিনি, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে ওই পার্টিকুলার ইয়ারটায় আমি ন্যাশনাল লিগ অনেক ভালো খেলছিলাম, ও আচ্ছা। অনেক ভালো খেলছিলাম এবং খুব ক্যারিয়ারের আপনি বলতে পারেন খুব তুঙ্গেই ছিলাম। ওই সময়টায় আপনার যখন আমি ন্যাশনাল টিমে যোগ দিলাম, এইটা একটা ঘোরের মধ্যে দিয়ে কেটে গেছে আমার আচ্ছা জন্য। আচ্ছা একদমই ঘোরের মধ্যে দিয়ে কেটে গেছে। আমি অ্যাজ ইফ আই ডোন্ট নো যে আমার সাথে কি হচ্ছে, এরকম আচ্ছা। টাইপের কিছু। বাট হ্যাঁ, খুশি তো আমি ছিলাম। বাট যেদিন পার্টিকুলার চিটাগং এ আপনার স্টেডিয়ামটায় আমরা ম্যাচ খেলতে নামলাম, ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা নর্মাল একটা ফার্স্ট ফার্স্ট ক্লাস ক্লাসের খেলবেন, ম্যাচ হ্যাঁ। খেলতেই নামছি। তো আমাকে আম, মুশফিকুর রহিম সাজেস্ট করেছিলেন যে দেখেন ভাই, এটা আসলে আমরা যে ক্রিকেটটা দেশে খেলি ওই ক্রিকেট থেকে খুব একটা বেশি ডিফারেন্ট ক্রিকেট না। হুম। আপনাকে এইখানে মানে আপনি ওইখানে যেরকম খেলছেন ওইরকম এখানেই খেলতে হবে, সেম সবকিছু। আপনি এত টেনশন নেওয়ার কিছু নাই। প্লাস হচ্ছে শাহরিয়ার নাফিস আমার ফ্রেন্ড, হুম। শাহরিয়ার নাফিসও আমাকে বলেছিল যে এই ব্যাপারগুলোতে যে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট নিয়ে এত বেশি চিন্তা করার কিছু নেই, এবং আমি নিজেও পার্টিকুলারলি চাচ্ছিলাম না কোনো কিছু চিন্তা চিন্তা করতে। করতে। তো রাত্রেবেলা আমার নর্মাল প্ল্যান ছিল যে আমি নেক্সট দিন ফার্স্ট ক্লাস আরেকটা ম্যাচ খেলতে নামছি, এবং ওইভাবেই জিনিসটাকে নিয়েছিলাম। এবং যখন প্রথম ইনিংসে হুম। আপনার 5 উইকেট পেয়ে গেলাম, তখন আসলে জিনিসগুলো একটা উইকেটের পর থেকে আরেকটা উইকেট, আরেকটা উইকেটের পর হুম, থেকে হুম। আরেকটা উইকেট, তখন জিনিসগুলো অনেকটা ইজি হয়ে আসছিল আমার জন্য। আমার যতটুকু মনে পড়ে আমি ওই টেস্ট ম্যাচটা দেখেছিলাম, আপনার ফার্স্ট উইকেট অর দ্য সেকেন্ড উইকেট আই থিংক যে ব্যাটসম্যান ছিল সে কোনোভাবেই আপনাকে রিড করতে পারছিল না। সো তারপরে তো আপনার জন্য ইট ওয়াজ ভেরি ইজি টু গেট 5 উইকেটস, বাট এই যে ধরেন প্রথম উইকেটটা বা সেকেন্ড উইকেটটা এইটার ফিলিংসটা একটু যদি বলতেন। ডেফিনেটলি এটা অনেক টেস্ট ইম্পর্টেন্ট ম্যাচ একটা উইকেট। ইম্প্যাক্ট ফেলেছিল আমার জন্য। আপনি যে ব্যাটসম্যানটার কথা বলছেন, আমি যদি মিস্টেক না করি ওর নাম ছিল হচ্ছে কার্ক এডওয়ার্ডস। হ্যাঁ, কার্ক এডওয়ার্ডস। কার্ক এডওয়ার্ডস ও আসলে আহ, একটা নর্মাল ব্যাপার যে আপনি যখন ডোমেস্টিক মানে আপনার দেশে ক্রিকেটটা খেলবেন, আপনার ভেন্যুতে ক্রিকেটটা খেলবেন, ওই সময় আপনার জন্য উইকেটটা আপনার মতো করে ফ্রেন্ডলি করে করা হয়, যাতে করে অন্য টিমের যেন প্রবলেম হুম। প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো আমাদের ইফ আই ক্যান রিমেম্বার, আমার কাছে মনে হয় যে ওই দিনের উইকেটটা আসলে অতটা স্পিন ফ্রেন্ডলি উইকেট ছিল না। হুম, হুম। বাট যেহেতু ওরা ওয়েস্ট ইন্ডিয়ান, ওরাদের স্পিনে সবসময় একটু একটা দুর্বলতা আছে। দুর্বলতা থাকে। ওই পয়েন্ট অফ ভিউ থেকে হ্যাঁ, ওই ছেলেটা এই কার্ক এডওয়ার্ডস যিনি ছিলেন উনি খুবই আনকমফোর্টেবল ছিলেন আনকমফোর্টেবল স্পিনে, ছিল, হ্যাঁ। এবং ওইখানে আমার জন্য একটু হেল্প হয়েছে, যেহেতু আনকমফোর্টেবল ছিল আমিও জায়গায় বল করার চেষ্টা করছিলাম। তো ওইখান থেকেই শুরু হয়েছে। পরে একটার পর একটা উইকেট পাচ্ছিলাম, তখন জিনিসগুলো অনেকটা ইজি হয়ে গিয়েছিল আমার জন্য। এবং আমাদের জন্য তো ওয়েস্ট ইন্ডিজের সাথে ওই টেস্ট ম্যাচটা আমরা উইন করেছিলাম এবং এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট ছিল। আপনারও ফার্স্ট টেস্ট ম্যাচ ছিল। অ্যান্ড দেন কামিং ব্যাক টু হোয়াইট বল ক্রিকেট, আপনিও কিন্তু ফার্স্ট ডেবিউট্যান্ট হিসাবে টি-20তে ফার্স্ট আয়ারল্যান্ডের সাথে 5 উইকেট নিলেন। সো এই যে ধরেন এই যে চেঞ্জেসটা, লাইক রেড বলের খেলা একরকম হয়, টেস্ট ম্যাচ ইজ আ ডিফারেন্ট গেম অল টুগেদার। দেন কামিং ব্যাক টু হোয়াইট বল টি-20 ফর্মেট, তখন তো টি-20 ফর্মেটটা এখনকার মতো এত ফিমিলিয়ার ছিল না। ইট ওয়াজ লাইক তখন কি বলবো, নিউ বর্ন বেবির মতোই ছিল। এই যে টি-20 ক্রিকেটে আসলেন এবং তখন কি ডোমেস্টিকে কি এরকম টি-20 খেলা হতো? আমার জানা মতে ওরকম টি-20 খেলা হতো না। তো কিভাবে না, অ্যাডাপ্ট করে নিয়েছিলেন আপনি? ওইরকম ছিল না। আপনি যখন ন্যাশনাল টিমে একটা প্লেয়ার বা আপনি ন্যাশনাল টিমে কল পাচ্ছেন, তাহলে ডেফিনেটলি আপনার মধ্যে স্কিল আছে। আচ্ছা। এবং আমাদের এখনকার সময় যদি আপনি দেখেন, আমাদের কিন্তু মাইন্ডসেটটাই ইম্পর্টেন্ট। আপনাকে চট করে লাল বল থেকে সাদা বলে চলে আসতে হচ্ছে, লিমিটেড ওভার গেম থেকে আরো লিমিটেড ওভারে চলে যেতে হচ্ছে। তো এখানে আমার কাছে মনে হয় যে একটা প্লেয়ারের যতটা ভালো মাইন্ডসেট থাকবে তার জন্য ততটুকু ইজি হয়ে যাবে। আমার জন্য ওই সময়টায় আসলে
ওই বছরটা ছিল, আপনি যে টি-20 কথা বলছেন, ওই সময় ওই বছরটা ছিল আমাদের ওয়ার্ল্ড কাপের বছর। হুম, হুম। 2012 যে আমরা ওয়ার্ল্ড কাপটা খেললাম। তো ওইটা আমাদের প্রিপারেশন টুর্নামেন্ট ছিল। আচ্ছা। তো ওইখানে আহ, ওইখানে আপনার যখন আমরা খেলতে যাচ্ছিলাম, এর আগে থেকেই তো আমরা বাংলাদেশে খুব প্র্যাকটিস করছিলাম, প্লাস হচ্ছে আমাদের কিছু নিজেদের মধ্যে কিছু গেম হচ্ছিল। হুম, হুম। তো সুইচ করতে খুব একটা বেশি ঝামেলা হয়নি। ঝামেলা। এবং আমার কাছে যদি মাইন্ডসেট বলেন, তাহলে আমার মাইন্ডসেটটা খুব ভালো ছিল ওই সময়। আমার প্রিপারেশন অনেক ভালো ছিল। আমার জন্য লাল বল থেকে সাদা বলে সুইচ করাটা খুব একটা বেশি টাফ হয়নি। আপনার কাছে আসলে আপনি এনজয় করতেন কোনটা? টেস্ট ম্যাচ অর ইউ নো শর্ট ফরম্যাট যদি বলি তখন তো 50 ওভার্স অনেক ফ্যামিলিয়ার ছিল। দেন টি-20 আপনি তো ৩ টা ফরম্যাটই খেলেছেন। কোনটা আপনার কাছে মনে হয়েছে যে ইউ আর মোর কমফোর্টেবল? এটা ইয়ার্স বাই ইয়ার্স চেঞ্জ হয়েছে, বাট আপনি যদি আমাকে প্রথম দিকে জিজ্ঞেস করেন, তাহলে আমি লাল বলে অনেক বেশি কমফোর্টেবল ছিলাম। হুম, হুম। যেহেতু আমি ফার্স্ট ক্লাস রেগুলার হুম, ক্রিকেট হুম। খেলছিলাম, তখন আমাদের ফার্স্ট ক্লাস ম্যাচ হতো হোম অ্যান্ড অ্যাওয়ে সিস্টেমে, এবং অল টুগেদার আপনার 10টা ম্যাচের মতো হতো। অনেক বেশি ফার্স্ট হুম, ক্লাস হুম। খেলেছিলাম এবং অনেক বেশি রেড বলে ক্রিকেট খেলছিলাম। এবং যখন টেস্ট ম্যাচ খেললাম, টেস্ট ম্যাচেও আমি নিজেকে দেখতে পেয়েছি যে আমি অনেক বেশি কমফোর্টেবল ছিলাম আচ্ছা। রেড বলে। তো আমি ধরে নিচ্ছি আপনি রেড বলে যেহেতু আপনি বলছেন কমফোর্টেবল ছিলেন, কিন্তু আপনার রেকর্ড বলে কিন্তু আপনি সাদা বলেও অনেক ভালো ছিলেন। এখন যদি আমি একটু জিজ্ঞেস করি আপনাকে যে আপনার যত ফ্যান ছিল তখন ইভেন আই ওয়াজ আ বিগ ফ্যান অফ ইয়ার্স। সো আমার কি মনে হয় যে সত্যি কথা বলতে যে আপনার ক্যারিয়ারটা ইন বাংলাদেশ টিম ওয়াজ আ বিট শর্টেন্ড। এইটা নিয়ে যদি কিছু বলতেন, এটা নিয়ে অনেকেই আজ অব্দি আপনাকে কেউ প্রশ্নও করেনি এবং আপনিও কোথাও এটা বলেননি। তো আই থট এটা নিয়ে কিছু যদি আপনার বলার থাকে। দেখেন, একটা ক্রিকেটারের ন্যাশনাল টিমে খেলার প্রথম শর্ত হচ্ছে যে ইউ হ্যাভ টু পারফর্ম। আচ্ছা। আমার কাছে মনে হয় যে কোনো একটা সময়ে আমার একটু ছন্দপতন হয়েছিল, হুম, এবং ওই সময়টায় আমি ভালো ক্রিকেট খেলছিলাম না, ভালো বোলিং করছিলাম না। ওইখান থেকে হয়তোবা সিলেক্টার্স এখন যদি আমাকে অ্যাজ আ গেম ডেভেলপমেন্টের এজ গ্রুপের হুম, সিলেক্টর হিসেবে আমি আমি বলি, আমরা কিন্তু একটা প্লেয়ারের মধ্যে অনেক কিছু খুঁজি। লাইক একটা প্লেয়ার কিভাবে মাঠের মধ্যে হাঁটছে, আমরা কিন্তু ওইটাও ফলো করি। আচ্ছা। সো বেসিক্যালি ওই সময়টায় আপনার, যেহেতু আমার একটু ছন্দপতন হয়েছিল বোলিং এর দিক থেকে, প্লাস আমার প্লাস পয়েন্ট ছিল ব্যাটিং, আমি হুম, ব্যাটিংও করতে পারছিলাম হুম। না। সো দেয়ার ইজ সামথিং যেটা কিনা সিলেক্টররা খুঁজে পেয়েছিল, এবং সিলেক্টররা ওই সময়টা মনে করেছিল যে আমি গুড ইনাফ না, এটার কারণেই হয়তো বা আমাকে বাদ দেয়া। বাট আমি কিন্তু কখনোই গিভ আপ করিনি হুম, নিজের মাঝে মাঝে। আমি চেষ্টা করে গিয়েছি যে কিভাবে নিজেকে বেটার করা যায়, এবং এটার পরে আর কখনো সুযোগ হয়নি। সেটাই আমি আসছিলাম। বাট আপনার কি মনে হয় না যে আরেকটা সুযোগ পাওয়া আপনার উচিত ছিল? অ্যাজ ইফ মানে থাকে না যে আপনি ওই ব্যাট প্যাচ থেকে বের হয়ে যখন আপনি ঘরোয়া ক্রিকেটে খেলছেন আপনার ব্যাট প্যাচ যাচ্ছে তা তো না। আপনি তো তখনও মোটামুটি সব জায়গাতেই পারফর্ম করছেন। তাহলে কি আপনাকে আরেকটা সুযোগ পাওয়া কি আপনার উচিত ছিল না? বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে হচ্ছে যে আপনি যদি একটা ন্যাশনাল ক্রিকেট প্লেয়ার হয়ে থাকেন বা ন্যাশনাল টিমের প্লেয়ার রেগুলার বেসিসে খেলছেন, হঠাৎ করে আপনাকে একটা ব্রেক হয়েছে বা আপনি একটা ব্রেক নিয়েছেন বা আপনাকে ব্রেক দেওয়া হয়েছে, সেই সময়টায় যদি আপনি, লেটস সে আপনি 6 মান্থস এর জন্য স্লিপ আউট করেছেন, হুম, হুম। এরপরে কিন্তু বাংলাদেশ টিমে কামব্যাক করাটা খুবই মুশকিল হয়ে যায় বাংলাদেশের প্লেয়ারদের জন্য। আচ্ছা। তো হয় কি ওই এই সময়টাকে, প্রক্রিয়াটা তো মনে হয় না পৃথিবীর আর কোনো দেশে আছে। আমি যেহেতু বাংলাদেশে থাকি, আমি বাংলাদেশ সম্পর্কেই বলতে পারবো। আমি পৃথিবীর বাইরে সম্পর্কে তো, পৃথিবীর যে আদার যেই কান্ট্রিজ গুলো আছে ওদের সম্পর্কে তো বলতে পারবো না। বাট আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে আপনি যখন বাংলাদেশ টিমের জন্য চান্স পান, তো তার আগের মুহূর্তে আপনি যতটুকু হার্ডওয়ার্ক আপনাকে করতে হয়, বাংলাদেশ টিম থেকে বাদ পড়ার পরে যখন আপনি আবার বাংলাদেশ টিমে গেট হুম, ব্যাক করতে চান, তার জন্য ডাবল কষ্ট করতে হয়। আচ্ছা। এবং আপনি যদি লেটস সে 2025-এ আপনি 30টা উইকেট পেয়েছেন হুম, অ্যাজ এ বোলার, ফার্স্ট ক্লাস বলেন বা ওয়ান ডেতে বলেন, 30টা উইকেট পেয়েছেন, আপনাকে নেক্সট টাইম হচ্ছে কিন্তু এর থেকে ডাবল পারফর্ম করতে হয়। আচ্ছা। বা আপনার অ্যারাউন্ড, মানে আমি জিনিসটাকে বোঝাতে চাচ্ছি যে খুব ভালো পারফর্ম করে, ডাবল কষ্ট করে তারপর আপনাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হয় বাংলাদেশ টিমের জন্য। সো এই জায়গাটায় কিছু প্লেয়ার মিস আউট হয়ে যায়, এবং আই ওয়াজ ওয়ান অফ দ্যাম। যেখানে আমি, আপনি যদি আমাকে অনেস্টলি জিজ্ঞেস করেন, তাহলে আমি অনেস্টলি বলবো যে আমি বাংলাদেশ টিম থেকে বাদ পড়ার পরে, বাংলাদেশ টিমে ঢোকার আগে যে পারফরমেন্স করেছিলাম, ওই রকম পারফরমেন্স কিন্তু আমার বাংলাদেশ টিমের থেকে বাদ পড়ার পরে আমি করতে আচ্ছা। পারিনি। এবং ওইটা, দ্যাট ওয়াজ দ্য ভেরি রিজন যে আমি বাংলাদেশ টিমে, আমি আই গেস ব্যাক করতে পারিনি।
আমি যদি বলি আপনাদের সময় খেলাটা আর এখনকার খেলাটার মধ্যে কি ডিফারেন্স খুঁজে পান আপনি? আমি প্লেয়ারদের নিয়ে পরে কথা বলছি। আগে খেলার মানটা নিয়ে কথা বলছি। এখনকার যে প্লেয়ার্স গুলো আছে, এখনকার প্লেয়ার্স গুলো কিন্তু অনেক বেশি হার্ড ওয়ার্কিং। আচ্ছা। আমি কাছে থেকে দেখি সবাইকেই কিছু না কিছু করার চেষ্টা করে, প্র্যাকটিসে আসার পরে কিছু না কিছু করছে এবং প্রত্যেকটা সময় ইনভলভ থাকার চেষ্টা করছে। এখনকার সময় প্রফেশনালিজম অনেক বেশি বেড়ে বেড়ে গেছে। যেমন ধরেন ফুডিংটার ব্যাপারেই আপনি যদি হুম, বলেন, হুম। কিছু প্লেয়ার্স আছে কিন্তু এখন স্ট্রিক্টলি ফুডিংটাকে, নিজের ফুডিংটাকে ফলো করছে, যে কিভাবে ফুডিংটা আমার শরীরের জন্য হেল্প হয় এবং কিভাবে ফুডিংটা আমাকে সামনে আরেকটু বেটার পারফর্ম করার জন্য। ফিটনেস নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তারপরে হচ্ছে কিভাবে আমি লিন থাকতে পারি বডি ওয়াইজ, কিভাবে আমার পারফরমেন্স আরো ভালো হতে পারে, এইসব ব্যাপারে কিন্তু ফুডিংটা অনেক ইম্পর্টেন্ট। এবং প্লেয়াররা কিন্তু এখন ফুডিং এর দিকেও নিজেদের দিকে লক্ষ্য রাখছে, যে তারা কোন ধরনের ফুড খাচ্ছে, কোন ধরনের ফুড খেতে পারবে না, এগুলো করছে। সো ওই সময় থেকে যদি আপনি বলেন, তাহলে ওই সময় থেকে এখনকার সময় প্রফেশনালিজমটা একটু বেড়েছে। এবং আহ, প্রশ্ন থাকতে পারে নর্মালি যে প্লেয়াররা তো এখনো বাজে ক্রিকেট খেলছে, হুম, বা ওনাদের কনসিস্টেন্সি নাই। হুম। কনসিস্টেন্সি বা বাজে ক্রিকেট আপনাকে অ্যাজ আ ক্রিকেটার আপনি করতেই পারেন, কনসিস্টেন্সি থাকা দরকার, বাট বাজে ক্রিকেটটা কিন্তু আপনার লাইফে আসবে। একটা পিরিয়ড যায় যেই সময়টায় আপনি বাজে ক্রিকেট খেলবেন, ওইখান থেকে কিভাবে ওভারকাম করবেন এটা হচ্ছে আপনার উপরে। সো বাজে ক্রিকেট নিয়ে আমি কথা বলতে চাই না, বাট আপনার প্লেয়ারদের মধ্যে এখনকার সময় প্রফেশনালিজম অনেক বেড়েছে। আমি এই কথাটাতে আমি আসতে চাচ্ছিলাম যে প্রফেশনালিজম যে আসলে এই কথাটা অনেকেই আমাদের বাংলাদেশি ক্রিকেটের যারা সাধারণ জনগণ এরা কি যারা ক্রিকেট ফ্যান ডেফিনেটলি এরা এখন বাংলাদেশ ক্রিকেটে যত ফ্যান্স আছে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট আজকে যে পর্যায়ে আছে সেটা ডেফিনেটলি ফ্যান্সদের একটা বড় একটা অবদান আছে কিন্তু তাদের আসলে শর্ট টেম্পার্ডেরও একটু হওয়ার জায়গা থাকে যেরকম আমরা অনেকেই দেখেছি যে এরকম বাংলাদেশ টিমে অনেকেই আছে যে পারফর্ম করছে না বাট তারা অনেকদিন খেলে যাচ্ছে যেটা আপনার সাথে আমি মনে করি যেটা একটু কাইন্ড অফ আমি যদি বলি একটু অবিচারই হয়েছে তো সেটাও যদি হয়ে থাকে তো সেই জায়গাটা কি আপনি মনে করেন যে একটু মিস আমার কাছে মনে হয় যে আমার সময়টা যদি আপনি বলেন, আমার কাছে মনে হয় যে আমি আরেকটু সুযোগ হয়তোবা পেতে পারতাম। আচ্ছা এখনকার সময়ে ধরেন বাংলাদেশ টিমে ঢুকে আমার কাছে যেটা আমি হিসেব করি সেটা হচ্ছে যে অ্যারাউন্ড আপনার কিছু ম্যাচেস কিন্তু লাগে, যেটা কিনা আগে একটু মিসিং ছিল। হ্যাঁ আগে একটু মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট আর আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স আছে। আচ্ছা আপনার কাউন্টি ক্রিকেট দেখেন, ইন্ডিয়ার রঞ্জি ট্রফি দেখেন, পাকিস্তানের টুর্নামেন্টস গুলো দেখেন, ওইখানে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওরা যেগুলা ওদের যে ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে, ওদের ফার্স্ট ক্লাস ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে কিন্তু অল্প অল্প একটু গ্যাপ ডিফারেন্স আছে। গুলো থাকে হ্যাঁ, আহ, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। এবং আমার কাছে মনে হয় যে এই গ্যাপটা আমাদের অনেক তাড়াতাড়ি চেঞ্জেস আনা দরকার, যেখানে আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে যখনই আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাব, তখন আমাদের মধ্যে হুম ওই প্রেশার ক্রিয়েট করবে, প্রেশারাইজড হবে না প্লেয়ার গুলা, যে প্রেশারাইজড গুলো আমরা এখনো হচ্ছি। সো ওই ওই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি চিন্তা করেন, তাহলে একটা প্লেয়ার যখন নতুন করে সুযোগ পাচ্ছে, ওই প্লেয়ারটাকে অ্যাটলিস্ট মিনিমাম নাম্বারস অফ ম্যাচ আপনার দেয়া উচিত হুম টু যেখানে সেটেল ডাউন। সেটেল ডাউন রাইট ওরা যদি সেটেল ডাউন করতে পারে, ইন্টারন্যাশনাল ক্রিকেট অবভিয়াসলি, আপনি খুব ভালো, আপনি নিজেও ক্রিকেটার ছিলেন, আপনি খুব ভালো করে জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ইজ নট দ্যাট ইজি। না ইটস নট দ্যাট যেখানে আপনি ভালো বল তো করতেই হবে, অ্যাজ আ বোলার আপনাকে ভালো বল করতেই হবে, বাট ভালো বল করার পরেও আপনি মার খাচ্ছেন, হুম এরকমও হয়। সো ক্রিকেট ইজ দ্যাট ফার্স্ট নাও ডেজ। আপনার ওই হিসাবে যদি আপনি আমার কাছে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে এখনকার সময়ের যে প্লেয়ারগুলো আছে যারা নতুন ঢুকছে, হুম এরা একটু বেশি ম্যাচই ডিজার্ভ করে টু সেটেল দেম ডাউন। এই যে এইখানে কি একটু বোর্ডের আমি মনে করি বোর্ডের একটু কাজ করা উচিত না লাইক ধরেন এই যে যেটা বললেন যে লাইক আমাদের পাশের দেশ ইন্ডিয়া লেটস সে পাকিস্তান শ্রীলঙ্কা আমাদের যারা কাছাকাছি আছে তাদের ঘরোয়া ক্রিকেটে যে মানটা সেই মানটা আসলে বাংলাদেশ ক্রিকেটে এখন পর্যন্ত এত বছরও কেন আসলো না বা কেন আনতে পারছে না ক্রিকেট বোর্ড আপনার কি ধারণা ক্রিকেট বোর্ডে বাংলা, আমি যখন ক্রিকেট প্লেয়ার যখন ছিলাম, তখন আমার পয়েন্ট অফ ভিউ একরকম ছিল।
আমি যখন এখন ক্রিকেট বোর্ডের সাথে চাকরি করছি তখন আমার পয়েন্ট অফ ভিউ কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে, এবং ওই ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমি আপনাকে বলবো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ অলওয়েজ ট্রাইং রিয়েলি হার্ড। এবং আমি অনেস্টলি আপনাকে বলতে চাই, যেটা সাধারণ জনগণ বুঝে না বা জানতে পারে না। না না আপনার না জানাটাই আপনার স্বাভাবিক। আচ্ছা, সাধারণ জনগণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসেন না, হুম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্ল্যানিং সম্পর্কে তারা জানেন না। জানেন না। হ্যাঁ, তারা আমাদের দর্শকগুলো হচ্ছে কি আপনার অতি আবেগী দর্শক, হ্যাঁ, এবং আপনারা দেখবেন কিন্তু যে আমরা 5টা ম্যাচ হেরে গেছি, 5টা ম্যাচ খুব বাজেভাবে হেরেছি। এরপরে ওরা যখন আপনার বুলি করা শুরু জি, করে, এরপরে নেক্সট টুর্নামেন্টেই কিন্তু আমরা যদি একটা ম্যাচই জিতে যাই সাথে সাথে ওরা কিন্তু পুরোটা যায়। ভুলে গিয়ে আমাদেরকে কিন্তু Support একদম করে, হ্যাঁ। সাপোর্ট করা শুরু করে। সো বাংলাদেশের জনগণ খুবই আবেগী, এবং ওই পয়েন্ট অফ ভিউ থেকে অনেকেই চিন্তা করেন। বাট আপনি যদি অফিসের কথা বলেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ ট্রাইং রিয়েলি হার্ড নাও ডেজ। ডেভেলপমেন্টের পিছনে বাংলাদেশ টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক স্পেন্ড করছে টু কালেক্ট অল দোজ প্লেয়ার্স যারা কিনা আপনার ভবিষ্যতের আমাদের হিরো। এবং আমাদের যে ক্রিকেটের মেথড এখন আমরা ইউজ করছি বা আমরা যেভাবে সিলেক্ট করছি প্লেয়ারদেরকে, ওদের যে গেমস নাম্বারস অফ গেমস ওরা খেলছে, আনবিলিভেবল। এটা অনেকেই জানে না, অনেকেই মানে না জেনেই অনেক কথা বলে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমার কাছে মনে হয় যে এখনকার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক ট্রাই করছে। মানে আপনার কথা মতো তাহলে আজকে একটা ভুল ধারণা সবার ভেঙে যাওয়া উচিত যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরের কথা, আসলে সত্যি কথা বলতে গেলে যে ডেভেলপমেন্টের জন্য অনেক ট্রাই করছে। তো আমি সেই জায়গা থেকে যদি আমি আসি, আপনার কি ধারণা যে বাংলাদেশে কি আসলে ভালো বেঞ্চের প্লেয়ার আসলে কি হচ্ছে? সেটা যে লেভেল থেকে হোক, লেটস সে 19 হোক, লেটস সে আন্ডার 23 হোক, বা একটু এজ লেভেল হলেও ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্ম করছে তাদেরকে নিয়ে কি আসলে নার্চার করার মতো কি কোনো প্রোগ্রাম বাংলাদেশ ক্রিকেটে আছে যে এই প্রোগ্রাম থেকে ওরা ভালো করবে? লেটস সে এ টিম, লেটস সে বাংলাদেশে এসে আন্ডার 23, 25 যে টুর্নামেন্টগুলো হয় সেগুলো পারফর্ম করে এই যে প্লেয়ারগুলো ভালো করছে ওদেরকে কি আসলে ন্যাশনাল টিমের সুযোগ দেওয়ার মতো কি আসলে বেঞ্চ আমাদের আছে নাকি? ন্যাশনাল টিমটা কিন্তু পুরোটাই একটা প্রসেস। আপনি কিন্তু মানে জাস্ট মানে আনলেস আপনি হিউজ ট্যালেন্টেড, হুম, তারপরে হচ্ছে আপনার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে, হুম, হুম, ঠিক আছে, এইরকম না হলে কিন্তু আপনি বাংলাদেশ টিমের যে প্রসেস আছে আপনাকে ওই প্রসেসের মধ্যে দিয়ে আসতে হয়। যেমন আমাদের টাইগার্স একটা হ্যাঁ, আমাদের একটা ক্যাম্প প্রোগ্রাম আছে, তারপরে আমাদের এইচপির একটা প্রোগ্রাম আছে। সো এগুলা এই আন্ডার 19 থেকে আপনি বের হচ্ছেন, আন্ডার 19 থেকে বের হয়ে আপনি টাইগার্সে জয়েন করছেন, টাইগার্স থেকে আপনি এইচপি তে যাচ্ছেন, ইন দ্য মিন টাইম আপনি ডোমেস্টিক ক্রিকেট গুলো খেলছেন, সবগুলো কিন্তু প্রসেসে আছে। আমি যেটাকে আপনাকে আমার দর্শকদের জন্য আমি বলতে চাই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে এখনো আমরা অনেক বেশি স্ট্রাগল করছি আমাদের উইকেট নিয়ে। ওকে, যে সারফেসটায় আমরা ক্রিকেট খেলি, এই সারফেসটা নিয়ে আমরা অনেক বেশি আহ, এখন পর্যন্ত করছি, আমরা প্রবলেম ফেস করছি। এখন আপনি যেমন ব্যাটসম্যান ছিলেন, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, আপনাকে যদি শেষ একটা বল ব্যাটসম্যান একটা বোলার একটা ডেলিভারি দিল এবং আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করতে হচ্ছে যে আপনার ডিজায়ার যে বাউন্সটা আছে ওই উইকেট থেকে ওই বাউন্সটা আপনি পাচ্ছেন কিনা, ওই বলটা আসছে নাকি? ওই বলটা বাউন্সটা ওই মানে ওই ডিজায়ার বাউন্সটা করবে কিনা, বা বলটা কি লাস্ট মোমেন্ট পর্যন্ত এসে বলটা কি একটু নিচু হয়ে যাবে কিনা। তো একটা ব্যাটসম্যান যখন এত কিছু চিন্তা করে, বাই দ্যাট টাইম এত কিছু চিন্তা করছে, অলরেডি কিন্তু বল স্ট্যাম্পের কাছে চলে এসেছে। সো আমার কাছে মনে হয় যে আমরা মানে যত তাড়াতাড়ি একটা ট্রু উইকেটে খেলতে পারবো, ট্রু উইকেট ইন এ সেন্স যেখানে ট্রু বাউন্স থাকবে, যেখানে ডাবল বাউন্স থাকবে না বা ডাবল পেস থাকবে না, ওই যখনই আমরা এই ধরনের উইকেটে খেলা শুরু করব, আমি আপনাকে হল অফ করে বলতে পারি যে আমাদের কাছে ভালো ক্রিকেটার আছে এবং ইন্টারন্যাশনাল এরিনাতেও আমরা ভালো ক্রিকেট খেলা শুরু করব। আমাদের উইকেট অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। আমরা কি সেখান থেকে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি নতুন করে কিছু জেলা ভিত্তিক যে স্টেডিয়ামগুলো আছে সেগুলোকে আসলে রিস্ট্রাকচার করে নতুন করে কি আবার, কারণ আমি যতটুকু জানি আসলে বাংলাদেশে যেটা উইকেটের প্রবলেম বললাম, হাতে গোনা কয়েকটা জায়গা আছে যেখানে দেখা যাচ্ছে যে ঘরোয়া ক্রিকেট হচ্ছে। এছাড়া কিন্তু ওই ঘুরে ফিরে ইন্টারন্যাশনাল ম্যাচেস গুলো আমরা দেখি কোথায় হয়, ঢাকাতে হচ্ছে, চিটাগাংয়ে হচ্ছে, নইলে সিলেটে হচ্ছে, 3টা ভেন্যু।
এই ভেন্যুগুলো বাড়ানোর ব্যাপারে কি ক্রিকেট বোর্ডের কি আদৌ কি কোনো মাথা ব্যথা আছে নাকি তারা কাজ করছে এর পিছনে? আমি আপনাকে যেমনটা বলেছি, আমি এখনো বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলওয়েজ এগুলো নিয়ে কাজ করছে এবং অলওয়েজ চিন্তা করছে। যেমন আপনার আহ, আমরা যদি বগুড়ার কথা বলি, হুম, বগুড়ার যে শহীদ চন্দ্র হুম, স্টেডিয়াম হুম, আছে, হুম। এটা কিন্তু খুব একটা বাউন্সি উইকেট। বাট খুবই ভালো উইকেট। যে কোনো কারণেই হোক না কেন, আমরা কিন্তু ওইখানে গিয়ে কোনো ক্যাম্প করতে পারছি না, আচ্ছা। বা আমরা ওইখানে গিয়ে কিন্তু রেগুলার বেসিসে ক্রিকেট খেলতে পারছি না। প্রথম কথা হচ্ছে যে ওটা অনেক দূর হয়ে যায়। সেকেন্ড কথা হচ্ছে যে ওইখানে কিন্তু এখন আপনি ধরেন ওইখানে যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটকে ফিরাতে চান, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে কিন্তু অনেক কিছু জড়িত। জড়িত থাকে। যেমন হোটেলস একটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সিকিউরিটি একটা সো কনসার্ন থাকে। আমার কাছে আমি আমি যেটা বলতে চাই উইকেটের ব্যাপারে, আমার কাছে মনে হয় যে আমরা একটু ভৌগোলিক কারণে আমরা একটু পিছিয়ে আনলাকিও আছে। বটে। আনলাকিও বটে। আমাদের আপনারা দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেকদিন একটা কিউরেটর ছিলেন। ওই কিউরেটরকে চেঞ্জ করে এখন নতুন কিউরেটর এনেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সবসময় চেষ্টা করছে ক্রিকেটটাকে ডেভেলপ করার জন্য। আনফরচুনেট আমরা যে আমাদের মাটিটা কিন্তু আমাদেরকে হুম, ওইভাবে আমাদেরকে হেল্প করছে হেল্প না। করছে না যেইভাবে হেল্প করা উচিত। উচিত। আমি আপনার সাথে একমত। তো এইখান থেকে এখন থেকে যে এখন 2026 এ যদি ধরি আমি, এই কামিং 5 ইয়ার্স বাংলাদেশ ক্রিকেটকে আসলে আপনি কোথায় দেখতে চাচ্ছেন? ঘরোয়া ক্রিকেট বলি আর ইন্টারন্যাশনাল যদি ২ টাকেই আলাদা করে বলেন। কামিং 5 ইয়ার্স। আপনি যদি সিলেক্টর হিসেবে আমাকে জিজ্ঞেস জি, করেন তাহলে আমি সিলেক্টর হিসেবে সিলেক্টর জিজ্ঞেস হিসেবে করা। আপনি যদি সিলেক্টর হিসেবে আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমার 5 ইয়ার্স না, আমাদের আমরা অল টুগেদার আমরা ৮ জন সিলেক্টর আছি। আমি নিউলি অ্যাপয়েন্টেড নাইম ইসলাম, যে জি, কিনা আমার খুব ভালো বন্ধু, জি, জি, নাদিফ চৌধুরী, আমি জি। ওদের সাথেও কথা বলেছি এবং আমার যে ভিউ ওদের যে ভিউ ইটস অলমোস্ট সেম। সবকিছু মিলিয়ে আমার কাছে আমরা যেটা কথা বলছিলাম যে আমরা নেক্সট 10 ইয়ার্স এর একটা প্ল্যানে যেতে চাই। আচ্ছা। 10 ইয়ার্স এর প্ল্যানে যেতে হলে এইখানে আমাদের শুধুমাত্র আহ, যে উইকেট ঠিক করছি আমরা ওইটা না, উইকেটের সাথে সাথে আপনার প্লেয়ার্সরা কিভাবে, প্লেয়ার্সদের কিরকম লাইফস্টাইল হতে পারে, প্লেয়ার্সদের কিরকম ফুডিং হতে পারে, প্লেয়াররা কিভাবে পারফর্ম করছে, সবকিছু। প্লেয়ারদের লাইফস্টাইল কিরকম, সবকিছু ইটস নিয়ে ইটস কিন্তু ইটস একটা অল প্রোগ্রাম। একটা প্রোগ্রাম আমরা চেষ্টা করছি করার, যেখানে কিনা আহ, আমাদের মতো করে আমরা যদি জিনিসটাকে সাজাতে পারি, তাহলে সেদিন বেশি দূরে না যে আমরা যে কোনো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হব। আমি আহ, শেষ দিকে চলে এসেছি। কিছু মজার একটা র্যাপিড ফায়ার খেলবো। তার আগে আপনাকে একটা জানতে চাচ্ছি হচ্ছে এটা, আপনি যেহেতু বাংলাদেশের লেফট আর্ম স্পিনার ছিলেন, সো আপনার চোখে বাংলাদেশে এখন পর্যন্ত টিল ডেট হু ইজ দ্য বেস্ট লেফট আর্ম স্পিনার দ্যাট বাংলাদেশ এভার প্রডিউসড? আমার কাছে মনে হয় যে মোহাম্মদ রফিক, আচ্ছা। Mohammad Rafiq ইজ was লেজেন্ড। the very best spinner for us. Apart from Rafiq Bhai, was several name was there. But আপনি যদি কারেন্ট সময়ের কথা আমার কাছে জিজ্ঞেস করেন, তাইজুল ইসলাম ইজ a very good left arm spinner. যে যা মানে অনেকে ওনাকে ওরকম ভাবে হয়তো বা এক্সপোজার পায় না, বাট সত্যি কথা তাইজুল ইজ এ ভেরি গুড লেফট আর্ম স্পিনার। সো আপনি বলতে চাচ্ছেন এখনকার টিল ডেট তাইজুল ইসলাম ভেরি গুড। সো আমি একটা ছোট্ট র্যাপিড ফায়ারে আসবো। ইটস ভেরি ইজি এবং আমি চিন্তা করব যে আপনি সঠিক অ্যান্সার দিবেন এবং এটার জন্য আপনার একটা গিফটও থাকবে আর কি। সো আমি স্টার্ট করছি র্যাপিড ফায়ারটা। বেশি সময় নেবেন না যেহেতু র্যাপিড ফায়ার। ফার্স্ট প্রশ্ন, আপনার খেলা সেরা বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন? মাশরাফি মর্তজা। ওকে। কোন ব্যাটসম্যানকে আউট করতে সবচেয়ে বেশি ভালো লাগতো আপনার, ঘরোয়া ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল দুটো মিলে যদি বলতেন? যদি বলি আগে ডোমেস্টিক, ঘরোয়াতে। মিথুন। আচ্ছা। মিথুন আপনার সবসময় একটা সময় গিয়েছে যে ওর সাথে ম্যাচ খেললেই ওর উইকেটটা আমার কনফার্ম ছিল। এরকম মিথুনের সাথে ছিল। তারপরে ইদানিং যে ম্যাচেস গুলো খেলেছি এটার মধ্যে সাব্বির রহমান আছে। আচ্ছা। আর ইন্টারন্যাশনাল যদি বলি আমি, কার উইকেট নিতে মানে আপনি সব থেকে বেশি এনজয় করেছেন? ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আমি খুব একটা বেশি খেলিনি, বাট আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন, আমার কাছে শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট আছে, তারপরে ইউনিস খানের উইকেট আছে, আচ্ছা। যেটাকে আমি মনে করি যে আমি খুবই ব্লেসড যে আমি জি। এইরকম Great players. মহান ব্যাটসম্যানদের উইকেট Great পেয়েছি। players. বাংলাদেশের সবচেয়ে প্রিয় ক্রিকেট মাঠ কোনটি আপনার বাংলাদেশে? ঢাকা স্টেডিয়াম, আর ইন্টারন্যাশনালে? লর্ডস। লর্ডস। ওকে। টেস্ট ক্রিকেটে নাকি টি-20 কোনটা বেশি পছন্দ আপনার?
এখনকার সময় T20। T20, ওকে। ড্রেসিং রুমে সবচেয়ে মজার সতীর্থ কে ছিলেন? মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ। ওর সম্বন্ধে আসলে অনেকেই বলে, ওকে দেখলে মনে হয় না যে ও এত ফানি, বাট সবাই ওর বলে যে হি ইজ আ ভেরি ফানি গাই। মানে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে যেটা হয়েছে যে উই গ্রো আপ ওকে, টুগেদার, আচ্ছা। এবং ও খুবই দুষ্ট ছিল। এখন কালের বিবর্তনে আচ্ছা। নিজেকে অনেক বেশি চেঞ্জ করে জি। ফেলেছে, বা স্টিল আই উড সে মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিকেটার না হলে আপনি কি হতেন আজকে? মেবি পাইলট। পাইলট, ওকে। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করছি, যেটা হচ্ছে আমাদের এখনকার ওয়ার্ল্ডে যারা ক্রিকেট খেলছে সেখান থেকে আপনাকে চুজ করতে হবে যে কোনো একটা প্লেয়ার একটা দেশ থেকে, ঠিক আছে? সো আমি 11টা টিমের কথা বলবো, 11টা প্লেয়ারের নাম বলবেন। প্রথমে আসে অস্ট্রেলিয়া, আপনার ফেভারিট বা বেস্ট প্লেয়ার ফ্রম অস্ট্রেলিয়া? কারেন্ট সময় স্টিভ স্মিথ। স্টিভেন স্মিথ। ফ্রম ইংল্যান্ড? বেন স্টকস। বেন স্টোকস। ফ্রম পাকিস্তান? পাকিস্তান খুবই টাফ। বাবর আজম অফ ফর্মে আছেন, বাট হি ইজ এ রিয়েলি গুড ক্রিকেটার। ওকে। শ্রীলঙ্কা? সেটার নাম আমি ভুলে গেছি। ওপেনার ব্যাটসম্যান। রিসেন্ট টাইমস? এশিয়ান টাইমে ওপেনার ব্যাটসম্যান, একটু শর্ট করে ছেলেটা। ওকে। প্রথম নিসাঙ্কা মনে হয়। হ্যাঁ, পাথুন সামথিং নিসাঙ্কা হবে। আচ্ছা, ধরলাম। আচ্ছা, ফ্রম ইন্ডিয়া? অবভিয়াসলি কোহলি। কোহলি, ওকে। অ্যান্ড দ্যাট নিউ গাই সূর্যবংশী। সূর্যবংশী। এই ছেলেটাকে নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করছে, মানে ও আসলে একজন আনবিলিভেবল প্লেয়ার। আপনার কি মতামত, যে ছোট করে বলতেন? ডেফিনেটলি ও কারেজ অনেক ভালো, আচ্ছা। এবং কোনো কিছুতে ভয় পায় না, এবং ও স্কিল অনেক ভালো। ফ্রম ওয়েস্ট ইন্ডিজ? রিসেন্ট ডেজে ওয়েস্ট ইন্ডিজের কোনো ম্যাচ দেখিনি, আচ্ছা, বাট যদি আগের থেকে বলা হয়। আগে যদি ধরেন তাহলে অবভিয়াসলি শিবনারায়ণ চন্দ্রপাল। ওকে। ফ্রম সাউথ আফ্রিকা? ব্রায়ান লারা অলসো দেয়ার। ওকে, ব্রায়ান লারা, ইয়েস। সাউথ আফ্রিকা? শন পলক। শন পলক। তারপরে হচ্ছে আপনার জন্টি রোডস। জন্টি রোডস। অ্যান্ড নিউজিল্যান্ড? নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটরিকে আমার খুব পছন্দ, আমি সবসময় আগে রাখবো ড্যানিয়েল ভেটরিকে। অ্যান্ড লাস্ট জিম্বাবুয়ে? জিম্বাবুয়ের আপনার কয়েকটা নাম বলতে হয়, এটার মধ্যে একজন আছে হাসান আপনার হ্যামিল্টন মাসাকাজ্জা, তারপরে হচ্ছে এখনকার সময়ে যে রাজা সিকান্দার রাজা। সিকান্দার রাজা অনেক ভালো ক্রিকেট খেলছে। সো লাস্ট কোয়েশ্চেন, বাংলাদেশ ক্রিকেটের এখন যে জায়গাটায় আছে, এখান থেকে বাংলাদেশ ক্রিকেটকে যদি আরো বেটার ক্রিকেট খেলতে হয়, তাহলে আপনি তো বাংলাদেশ ক্রিকেটের সাথে সিলেক্টর হিসেবে জয়েন করেছেন এবং ডেভেলপমেন্ট এবং খুব সফিস্টিকেটেড একটা জায়গায় কাজ করছেন। আসলে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ বোর্ডকে কি করা উচিত? যা করা উচিত, আমরা অলরেডি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই পেজে আছেন, এবং আমার কাছে মনে হয় যে জাস্ট আমরা উইকেট নিয়ে খুব স্ট্রাগল করছি। আমার কাছে মনে হয় যে আমরা উইকেটটাকে আরো কিভাবে বেটার করা যায় ওটা নিয়ে কাজ করা দরকার। প্লাস হচ্ছে ডেভেলপমেন্টের প্রোগ্রামটা খুবই সুন্দরভাবে যাচ্ছে, এবং এটার সাথে যদি আমরা এই টিমটাকে আরো ভালোভাবে অ্যাড করতে পারি। আর যেটা আমার মাথায় ছিল সেটা কিন্তু অলরেডি আপনারা কথায় শুনেছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে একটা প্ল্যান জি, বি, একটা plan- প্ল্যান বিও থাকবে, বা একটা সেকেন্ড সেকেন্ড টিম টিম থাকবে। এইটা আমার মাথায় সবসময় ছিল, এই জিনিসটাকে নিয়েও আমরা কিন্তু কাজ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব শর্ট পিরিয়ডে আমাদের প্রোগ্রামে আসলেন, এবং আসলে আপনাকে থ্যাংক ইউ বলারও আসলে কোনো জায়গা নেই, কারণ আপনার মতো একজন ব্যক্তিত্বকে আমরা এখানে পেয়েছি, এবং আপনার এই ফিউচার প্ল্যান বা আপনার জীবনের অনেক কিছু আপনি শেয়ার করলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও ধন্যবাদ, আমি খুবই ভালো লেগেছে। প্রথমত আপনার সাথে অনেকদিন পরে দেখা করতে পেরেছি, এবং সেকেন্ডলি ইউ হ্যাভ আ ভেরি ওয়ান্ডারফুল স্টেজ, যেখানে আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের সেট আপটা, এবং থ্যাংক ইউ সো মাচ আপনাকে শোতে আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।